কিশোরগঞ্জে বিএনপি প্রার্থী মনোনয়ন বিতর্ক, হলফনামায় ছবি, সই তারিখ নেই তবুও বৈধ। রংপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, চক্রের 2 সদস্যকে আটক। শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত। ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানায় শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার নেতৃত্বে দেওয়া ইমাম গ্রেফতার। এবং লালমনিরহাটে উদ্যোক্তা সান্ত্বনা রানীর সেলাইয়ের কারণে বদলে গেছে শত শত নারীর জীবন। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। কিশোরগঞ্জ 5 আসনে নতুন বিতর্ক। বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, কিন্তু একই দলের কেন্দ্রীয় নেতা ও স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল দাবি করেছেন প্রার্থীর হলফনামায় অসংখ্য ভুল থাকার পরও কেন মনোনয়ন বৈধ হলো, অথচ ইকবালের মনোনয়ন বাতিল হয়েছিল সামান্য ভুলের কারণে। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জ 5 আসনে 2 বিএনপি নেতা মনোনয়ন প্রার্থী। শেখ মুজিবুর রহমান ইকবাল রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন বাতিলের আপিল করেছেন। তার অভিযোগ, সৈয়দ এহসানুল হুদার হলফনামায় তার ছবি, সই এবং তারিখ নেই। 3 নম্বর কলমের খ ও গ অনুচ্ছেদে তথ্য অসম্পূর্ণ এবং 7 ও 10 নম্বর কলমেও ভুল রয়েছে। অবশ্য প্রার্থী সৈয়দ এহসানুল হুদা দাবি করেছেন তিনি পৃথক 2টি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সব তথ্য সঠিক হওয়ায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল বলেছেন, আমার মনোনয়ন বাতিল করা হয়েছে সামান্য ভুলের কারণে, অথচ এহসানুল হুদার হলফনামায় অসংখ্য ভুল থাকার পরও বৈধ ঘোষণা করা হয়েছে, এটি মানছি না। কিশোরগঞ্জ 5 আসনে প্রাথমিকভাবে বিএনপি মনোনয়ন পেয়েছিলেন শেখ মুজিবুর রহমান ইকবাল। পরে দল বদলে সৈয়দ এহসানুল হুদাকে মনোনয়ন দিয়েছে। 3 ও 4 জানুয়ারি জেলা নির্বাচন অফিসে 61 জন প্রার্থীর মনোনয়ন যাচাই হয়। 37 জনকে বৈধ, 24 জনকে বাতিল ঘোষণা করা হয়। কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানিয়েছেন, মনোনয়ন যাচাই বাছাই সঠিকভাবে করা হয়েছে। ইকবালের আবেদন পাওয়ার পর তাকে বৈধ ঘোষিত প্রার্থীদের তালিকা সরবরাহ করা হয়েছে। শতভাগ ফেয়ার থেকে একদম নিরপেক্ষ থেকে আমরা স্ক্রুটিনি করছি। স্ক্রুটিনির ক্ষেত্রে আসলে কোনো প্রকার কোনো সমস্যা আমার তরফ থেকে হয়নি বা আমাদের কারো তরফ থেকে নয়। আমরা জানি এখানে একটা টিম কাজ করেছে এবং কারো যদি কোনো আপত্তি থাকে সেটা আমাদের মাননীয় ইলেকশন কমিশনে তারা যেতেই পারে। কিশোরগঞ্জ 5 আসনের এই মনোনয়ন বিতর্ক দেখাচ্ছে নির্বাচন প্রক্রিয়ার জটিলতা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা। আপিল প্রক্রিয়া এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আসন্ন নির্বাচনে। রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, চক্রের 2 সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন বেকলজি এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফরি এলাকার বাসিন্দা গোলাম কিবরিয়া এবং সুমন চন্দ্র। মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বেলা 2:30টার দিকে তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। সনাতন চক্রবর্তী বলেন, একটি চক্র আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই 2 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে একটু তৎপর ছিলাম যে একটা গ্রুপ এখানে জালিয়াতির চেষ্টা করছে এবং জালিয়াতির চেষ্টাটা করে হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। এরা একটা ডিভাইস ব্যবহার করে, এই ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে এই উত্তরপত্রগুলো সাপ্লাই করা হয় এবং তারা এই অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষায় ভালো রেজাল্ট করে পরবর্তীতে চাকরিতে নিয়োগ পায়। এরকম একটা চক্রকে আমরা আইডেন্টিফাই করার পরে এই চক্রটা আজকে একটা পার্টি তাদের যে শিকার, এই শিকার করার জন্য ক্যাপ্টেন ব্যাকোলজি আছে আমাদের পুলিশ লাইন সংলগ্ন, এখানে অবস্থান করছিল। আমরা এটা জানতে পারি, আমরা ভেরিফাই করি, কনফার্ম হওয়ার পরে তারা আমরা তাদেরকে চ্যালেঞ্জ করি, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে এবং তাদেরকে যে সার্চ করি,
সার্চ করার পরে আমরা আমাদের যে তথ্য ছিল এই তথ্যের সত্যতা পাই এবং দেখা যায় যে ঠিকই তাদের কাছে এই ডিভাইসগুলো আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডিভাইসগুলো। শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান ব্যাপারী নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় বিস্ফোরণে উড়ে গেছে ঘরের টিনের চাল। বৃহস্পতিবার ভোরে উপজেলার বিলাসপুর মুলাই বেপারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদব্বরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। মাঝে মধ্যে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও হাত বোমা নিয়ে সংঘর্ষে জড়ায়। বৃহস্পতিবার ভোরে কুদ্দুস ব্যাপারীর চাচাতো ভাই সাগর ব্যাপারীর সদ্য তৈরি করা বসত ঘরে হাত বোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটলে সোহান ব্যাপারী নিহত হন। পরে তার মরদেহ পাওয়া যায় পাশের জমিতে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমার ঘর হবে তৈরি, আমি করতেছি, কমপ্লিট এখনো করিনি। মাত্র চাল খাড়া করছি আর পাশে পুচি কিছু বেড়া দিতেছি। পাকঘরও হয় নাই, কিছু হয় নাই। দ্বারা আমার নতুন হবে বাবু হয়েছে, আমি যাই না আজকে 20-25 দিন ধরে ওদের পাড়াও দিতে পারিনি। কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। এই বছর মনে করেন এই বছর হইতে লাগলো, ভালোই আছিল, নিরাপত্তা ছিল। ওখানে হের আগে লোক অনেক মারামারি হইতো, এই দলে সেই দলে দোনো পক্ষে মারামারি করতো। তো দোনো পক্ষের মাসি জেল জুল খাটছে, খাইতে খুঁটে নিরাপত্তা রয়েছে। যাও আমরা একটা শান্তি পেয়েছি, কেন আমরা কাজ করে খাই, আমরা তার এলিয়ে থাকি না। তখন কি করবো, বাধ্য হয়েও তো আবার করতে যাইতে হয়। এই কারেন্টের এই ট্রান্সমিটার ফুটেজ এরকম একটা আওয়াজ হয়েছে। আর আওয়াজ হইবার সাথে সাথে আমি উঠি বসি গেলাম। বসি যাওয়ার লগে লগে আমার বোনেরে কই, শিল্পী রে, আমরা তো সকাল হয়েছে বাইরম কবু বখ তোমার দোয়া হট, আল্লাহরে বলা বখ তোমার দোয়া হট। তো ওই যখন এই বোমটা ফুটছে না কি হয়েছে এটা তো জানি না, দেখি যে এদিকে থেকে দুমে। প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে ভোর 4টার দিকে এখানে একটা বিস্ফোরণ ঘটনা ঘটে এবং এখানে আসার পরে তাৎক্ষণিকভাবে পুলিশ আসে, ওসি সহ আমাদের টিম পুরোটাই চলে আসছে। তো আমরা এখন তো ইনিশিয়ালি তদন্তকারী কাজ করতেছি, বিভিন্ন আঙ্গিকে কাজ করতেছে। আমরা আরও যারা বাহিনী আছে তাদের সাথেও দরকার লাগলে আমরা তথ্য শেয়ার করবো এবং আপনাদের সাথে তো অবশ্যই যখন যে কোনো তাৎক্ষণিক তথ্য পেলে আমাদেরকে জানাবেন এবং যাতে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইল আগমনকে ঘিরে জেলায় ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারেক রহমান 11 জানুয়ারি বগুড়ায় যাওয়ার পথে প্রথমবারের মতো টাঙ্গাইলে আসছেন। তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। টুকু এ সময় বলেন, মাওলানা ভাসানী কাগমারি সম্মেলনের মধ্য দিয়ে স্বাধীনতার আন্দোলনের বীজ রোপণ করেছিলেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া উভয়ই এই মাজার জিয়ারত করেছেন। সেই ধারাবাহিকতায় এবার দেশনায়ক তারেক রহমানও মাওলানা ভাসানীর কবর জিয়ারত করতে টাঙ্গাইলে আসছেন। তারেক রহমানকে স্বাগত জানাতে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান তিনি। পরিদর্শনের কাজটাও করে গেলাম আমরা, যে আমাদের অভিভাবক, আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কোন পথ দিয়ে আসবে, কে কিভাবে দাঁড়াবে, একটি সারিবদ্ধভাবে শৃঙ্খলার সাথে যাতে আমরা প্রোগ্রামটা সারতে পারি, সেই ব্যাপারে টাঙ্গাইলের সকল শ্রেণীর মানুষের আমরা সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যেই দলের পক্ষ থেকে একটি কর্মসূচি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। আপনার প্রেস লিস্ট পেয়েছেন যে এই মাজারটা জিয়ারত করবেন, জিয়ারত করে উনি আবার বগুড়ার উদ্দেশ্যে রওনা দিবেন। ইতিপূর্বে উনি বগুড়ায় গিয়েছেন, বাইপাসে দাঁড়িয়েছেন, কিন্তু টাঙ্গাইলের এই আমাদের ঐতিহ্যবাহী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই মাজার জিয়ারত করতে উনি প্রথম আসবেন। দল মত নির্বিশেষে শ্রেণী পেশার সকল মানুষই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আসবে, তাকে এক নজর দেখবে।
ফরিদপুর শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবীরা। শহরের ময়লা স্তূপ রূপান্তরিত হচ্ছে রঙিন সজ্জায়, পাশাপাশি নিখুঁত ক্যালিগ্রাফিতে আকর্ষণীয় করে তোলা হচ্ছে। পাশাপাশি সৌন্দর্য বর্ধিত গাছও রোপণ করা হচ্ছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইয়াংস্টার সোশিয়াল অর্গানাইজেশনের এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে নতুন রূপে সেজে উঠছে ফরিদপুর শহর। তাদের সার্বিকভাবে সহযোগিতা করছে ফরিদপুর পৌরসভা কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় তাদের এমন কর্মকাণ্ড দেখা যায়। হাসপাতালের পাশে সড়ক বিভাগের জায়গায় গড়ে ওঠা অসংখ্য দোকানের বজ্র এবং মেডিকেল হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকের মেডিকেল বজ্রের অস্বাস্থ্যকর পরিবেশ ও ময়লা স্তূপে পরিণত হয়েছিল সেখানে। 2 সপ্তাহ ধরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ময়লা স্তূপ থেকে রূপান্তরিত হয়ে উঠেছে রঙিন সজ্জায়। এই জায়গাটা আমরা নেট দিয়ে এবং খুঁটি দিয়ে আমরা ঘুরিয়ে দিয়েছি, যাতে পরবর্তীতে এখানে কেউ ময়লা ফেলতে না পারে। এবং আমরা এখানে বিভিন্ন ক্যালিওগ্রাফি এবং সতর্ক বার্তা দিচ্ছি, যাতে এইগুলোর উপর ভিত্তি করেও কেউ কোনো অনৈতিক কাজ বা কোনো ময়লা ফেলার আগে যেন 100 বার চিন্তা করে তারপরে তারা কোনো স্টেপ নেয়। এখান দিয়ে যাওয়ার সময় আমি সবসময় রুমাল মুখে দিয়ে যেতাম অথবা রাস্তার অন্য পাশে দিয়ে যাওয়ার চেষ্টা করতাম। তো আমি আজকে বিগত কিছুদিন যাবত দেখতেছি এখানে জায়গাটা অনেক পরিষ্কার করছে কিছু ভাইয়েরা। এখানে অবশ্যই এখন লেখা দেখতে পাচ্ছি সার্বিক সহযোগিতায় ফরিদপুর পৌরসভা, হয়তো আরও অন্যান্য ছিল। যারা এই পরিষ্কার করছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে 3 বস্তা ভারতীয় প্যান্ট ও ব্লেজারের কাপড় উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে ভৈরব স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই কাপড় উদ্ধার করা হয়। বিকেল 5টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে একটি অসাধু চক্র সীমান্তবর্তী এলাকা থেকে স্টেশনের প্ল্যাটফর্মে নামে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখে চক্রটি স্টেশন থেকে সটকে পড়ে। এরপর থেকে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে পড়ে থাকার পর রেলওয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় 3 বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করে। উদ্ধারকৃত 3 বস্তা থেকে 90 প্যাকেট রোল ভারতীয় প্যান্ট ও ব্লেজারের কাপড় জব্দ করা হয়। ভৈরব রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে 3টি বস্তায় 90 প্যাকেট ইন্ডিয়ান প্যান্ট ও ব্লেজার এর কাপড় আমরা উদ্ধার করতে সক্ষম হই। কর্ণফুলী ট্রেন ঢাকাগামী চট্টগ্রাম থেকে আসা সেই ট্রেন থেকে আমরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করি। এই মালামাল সংক্রান্তে আমরা তথ্য উদ্ঘাটন এবং অভিযান অব্যাহত আছে। আমরা অত্র বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রাখছি। ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় নেতৃত্ব দেওয়া আরও একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোহাম্মদ ইয়াসিন প্রায় 18 মাস যাবৎ ভালুকার কাশর এলাকার শেখবাড়ি মসজিদে ইমামতি এবং মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, দীপু চন্দ্র দাস হত্যায় অন্যান্যদের সঙ্গে ইয়াসিন আরাফাতও নেতৃত্ব দেন। হত্যা সংগঠিত হওয়ার পর ইয়াসিন আরাফাত আত্মগোপনে চলে যান। 12 দিন পলাতক অবস্থায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় বিভিন্ন মাদ্রাসায় অবস্থান করেন। আত্মগোপনের অংশ হিসেবে তিনি সুফোফা নামের একটি মাদ্রাসায় শিক্ষকতার জন্য যোগদান করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা যায়। লালমনিরহাটের বড়বাড়ি বাজারে সেলাই মেশিনের একটানা শব্দে বদলে গেছে সান্ত্বনা রানী রায় নামে এক নারীর জীবন। দারিদ্র্য জয় করে নারী উদ্যোক্তা সান্ত্বনা গড়ে তুলেছেন সফল ব্যবসা। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি শত শত নারীকে দেখিয়েছেন আত্মনির্ভরতার পথ। লালমনিরহাটের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগরেক্স রিপোর্টে। লালমনিরহাটের বড়বাড়ি বাজারে ঢুকলেই ভিড়ের কোলাহল ছাপিয়ে কানে আসে সেলাই মেশিনের একটানা শব্দ। এই শব্দই গত 2 দশক ধরে বদলে দিয়েছে নারী উদ্যোক্তা সান্ত্বনা রানী রায়ের জীবন। এক সময়ের চরম অভাব অনটনের সংসার থেকে উঠে এসে আজ তিনি শুধু সফল উদ্যোক্তাই নন, বরং এলাকার শত শত নারীর স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা। কাকিমা অবশ্য কাজ শেখায় সবাইকে, অনেক মেয়েকে শেখায়, তোমাকেও শেখাবে।
তারপর একদিন হঠাৎ করে আসলাম, কাকিমাকে জিজ্ঞেস করলাম, কাকিমা বলে ঠিক আছে আমি শেখাবো, আসেন। শেখায়, ভালো শেখায়, অনেক কিছুই শিখছি এখান থেকে। মনে করেন যে আমার সংসারের আয় উন্নতিও করছি, বাচ্চাকে পড়ালেখা করাইতেছি এখান থেকেই, নিজে রোজগার করে। জন্মের পর থেকে আমরা কি দেখতেছি অনেক পুরাতন দোকান, এবং আমাদের বড়বাড়ি বাজারের একটাই শুধু নারী উদ্যোক্তার দোকান। এরকম দোকান যদি প্রতিটা বাজারে একটা করে থাকতো তাহলে আমাদের নারীদের জন্য খুব সুবিধা হতো। সান্ত্বনা রানীর পথ চলা সহজ ছিল না। 1992 সালে দিনমজুর স্বামীর সংসারে দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। 8ম শ্রেণী পাশ সান্ত্বনা বুঝেছিলেন চোখের জল দিয়ে অভাব ঘোচানো যাবে না, প্রয়োজন পরিশ্রম ও উদ্যোগ। সেই সংকল্প থেকেই দারিদ্র্য জয়ের হাতিয়ার হিসেবে বেছে নেন সেলাইয়ের কাজ। আমার শেখার বয়স হলো 30 বছরের মতো, বাজারে দোকান দিছি 25 বছর হলো। আমার একটু সৎ সাহস ছিল যে আমি কাজ যখন মনোযোগ দিছি আমি শিখবই, স্বল্প মূল্যে আর কি। আমি তাদের কাছে কাজ দেয় আমাকে, আমি কাজ করি দেই, আমার ইনকামও হয়। যখন ঘর তৈরি হয় তখন আমি ইউনিয়ন পরিষদে আবেদন করি যে আমার একটা রুম দিলে আমি দোকান করব বাজারে। তখন আমার শ্বশুরকেও বললাম, আমার স্বামীকেও বললাম, আমার শাশুড়িকেও বললাম, তা কয় যে হ্যাঁ যদি সাহস থাকে দাও। বেসরকারি সংস্থা RDRS থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ করে তোলেন তিনি। 2000 সালে মাত্র 30,000 টাকা ঋণ নিয়ে বড়বাড়ি বাজারে চালু করেন SB টেইলার্স। ছোট সেই উদ্যোগই আজ দৃঢ় ভিত্তির ব্যবসায় রূপ নিয়েছে। বছরে এখান থেকে তার আয় প্রায় 2.5 লাখ টাকা। পাশাপাশি গবাদি পশু পালন সহ গড়ে তুলেছেন সম্পদ। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা জানান, সেলাই শেখার পর তাদের সংসারে এসেছে আর্থিক সচ্ছলতা ও আত্মবিশ্বাস। শাড়ি কাম করতাম মানুষের, সন্ধ্যা হয়তো আমাকে বাড়িতে পাঠাই দিত। তা আমি নিজে নিজে রাইতে আমি চিন্তা করলাম, বলে এখানে সারা জীবন আমি মানুষের কাজ করি 250 টাকা। মহিলা মার্কেটে যায় টিডিএসের দোকানে আমি যদি কাজ করি তা আমার 250 টাকা আমার আসবে। এখানে 2 মাস হইলাম কাজ করতেছি, অনেক কাজ আমি পারি। অনেক কিছু বলছে যে মহিলা মানুষ বাজারে কাজ করতে যায় কেমন দেখায়, দিদি বৌদি আপনি এখানে কেন, অনেক কথাই বলছে। আমি ওদের কথায় কোনো কান দেই নাই, বলছি যে আমি যদি রোজগার করতে না পারি তাহলে তো কেউ আমাকে ভালোবাসবে না। এই আয়ের উপর ভর করেই বদলে গেছে তার পরিবারের ভবিষ্যৎ। বড় মেয়ে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে পড়ছেন। ছোট মেয়ে লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে অধ্যয়নরত। 1 বছর 6 মাস পর্যন্ত আমি আর কি নিজে একাই করি। 2টা মেয়ে আসলো, আসি আমি ওই মেয়ে 2টাকে প্রশিক্ষণ দেওয়াই যে তুমি কাজ করো, শেখো। তখন ওনাদেরও কাজ হয়, আমারও কাজ হয়, আমি তাদের দ্বারাই কাজ করি। যখন দেখিল ও 2টা মেয়ে শিখলো, তখন আবার পরিবর্তে আবার ওর দেখে ফির আরো 2জন 3জন আসা শুরু করলো যে আমাকেও কাজ শিখান, আমরা লেখাপড়ার পাশাপাশি শিখবো। তখন ওরাও শিখলো। এইভাবে আমি অনেক 200-র উপরেও মেক শিখাইছি। বড়বাড়ি বাজারে দেখা যায় 500-1000-এর মতো দোকানদার, তার মধ্যে একটাই নারীর দোকান, হ্যাঁ, বা মহিলা দোকান। বাজারের মহিলা হিসেবে যদি নিজে ব্যবসা করে, এটা অনেক কিছু আমাদের কাছে। আমরা তাদেরকে যতটুকু পারি এলাকা পাশাপাশি ব্যবসায়ী হিসেবে সাপোর্ট দেই। সরকার আমাকে যদি আরো সহযোগিতা কিছু করে তাহলে আমি হয়তো দোকানে ব্যবসা কাপড় চোপড় তুলবো বা আরো কর্মী খাটাবো। আমার জন্য আরো যেন 10 জনে আমার দোকানে শিখতে পারে এবং সে স্বাবলম্বী হতে পারি, এটাই আমার চাওয়া পাওয়া। স্থানীয়দের মতে SB টেইলার্স এখন শুধু একটি দোকান নয়, এটি গ্রামীণ নারীদের আত্মনির্ভরতার এক জীবন্ত পাঠশালা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কিশোরগঞ্জে বিএনপি প্রার্থী মনোনয়ন বিতর্ক, হলফনামায় ছবি সই তারিখ নেই তবুও বৈধ। রংপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, চক্রে 2 সদস্যকে আটক। শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত। ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার নেতৃত্ব দেওয়া ইমাম ইকবাল গ্রেফতার। এবং লালমনিরহাটে উদ্যোক্তা সান্ত্বনা রানীর সেলাইয়ের কারণে বদলে গেছে শত শত নারীর জীবন।
দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।